কল্পনা করা যাক। ধরা যাক আমরা একটা প্রজেক্টে বা কোনো একটা কাজে ব্যর্থ হলাম। সেটা তো হামেশাই হয় আমাদের সবার সাথে। হ্যাঁ, কিন্তু একবার নয়, দুবার নয়, একেবারে 10,000 বার। 10,000 বার? আরে বাপরে! ঠিক তাই। পরপর 10,000 বার একই কাজে ব্যর্থ হওয়ার পর মানে যে কোনো সাধারণ মানুষের মানসিক অবস্থা তখন কি হতে পারে? খুব স্বাভাবিকভাবেই চরম হতাশা অথবা রাগ কিংবা হয়তো কাজটা পুরোপুরি ছেড়েই দেওয়া। একদম। কিন্তু ইতিহাসের এমন একজন মানুষ আছেন যিনি এই 10,000 বারের ব্যর্থতাকেই আধুনিক পৃথিবী গড়ার মূল ভিত্তি হিসাবে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা তাকে নিয়েই কথা বলবো। ঠিক। আমাদের আজকের এই তথ্যের অনুসন্ধানের ভিত্তি হল দ্য লাইট অফ পারসিস্টেন্স, টমাস এডিসনস লেগেসি নামক একটি চমৎকার সোর্স। আর এই আলোচনা থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে মেধা বনাম কঠোর পরিশ্রমের যে চিরচেনা বিতর্কটা আছে, মানে কোনটা বেশি জরুরি, তাই তো? হ্যাঁ, আমরা দেখব যাকে আমরা সাধারণত জিনিয়াস বলে থাকি তার পেছনের গল্পটা কিন্তু কোনো জাদুর কাঠি ছোড়ানোর মতো জাদুকরী কিছু নয়। বরং এটি এমন এক অদম্য জেদ এবং একটা সিস্টেম্যাটিক চিন্তাধারার গল্প যা মানব সভ্যতার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। আসলে হয় কি, ইতিহাস যাদের জিনিয়াস বলে মনে রেখেছে, আমরা অনেক সময় তাদের কাজগুলোকে খুব সরলীকরণ করে ফেলি। ঠিক, আমরা ভাবি যে হয়তো তারা ল্যাবরেটরিতে ঢুকলেন, হ্যাঁ, আর হঠাৎ করে একটা চমৎকার আইডিয়া মাথায় এলো, আর ব্যাস, দুনিয়া বদলে গেল। কিন্তু বাস্তব তো আসলে মোটেও সেরকম নয়। একদমই না। এডিসনের পুরো জীবন এবং তার কাজের ধরন নিয়ে যদি আমরা একটু গভীরভাবে ঘাটাঘাটি করি, তাহলে একটা বড় চিত্র পরিষ্কার হয়ে উঠবে। আর সেটা হলো যে তিনি শুধু একজন উদ্ভাবক ছিলেন না। ঠিক, তিনি ছিলেন আধুনিক বিশ্বের একজন প্রধান রূপকার। আর এই রূপকার হয়ে ওঠার পেছনে জন্মগত মেধার চেয়ে তার পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব অনেক বেশি ছিল। আর নিজের প্রতি নিজের বিশ্বাসের জায়গাটাও তো বিশাল ছিল, তাই না? রাইট, অবশ্যই। তবে সেই পরিবেশের শুরুটা কিন্তু মোটেও অনুকূল ছিল না তার জন্য। বরং বলা যায় উল্টোটাই ছিল। এডিসনের জীবনের একেবারে শুরুর দিকের একটা ঘটনা তো বেশ প্রচলিত। হ্যাঁ, সেই স্কুলের চিঠির ঘটনাটা তো। ঠিক, মানে একদিন ছোট্ট এডিসন স্কুল থেকে ফিরে তার মায়ের হাতে একটা চিঠি তুলে দেয়। শিক্ষকরা চিঠিটি দিয়েছিলেন তার মাকে দেওয়ার জন্য। তো তার মা ন্যান্সি এডিসন যখন চিঠিটি খুলে পড়তে শুরু করলেন, হঠাৎ তার চোখ পানিতে ভরে উঠল। যে কোনো মায়ের জন্যই তো সেটা একটা ধাক্কা। হ্যাঁ, কিন্তু তিনি চোখের জল লুকিয়ে ছোট্ট ছেলের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন। তিনি বললেন, এডিসন, তুমি এতটাই মেধাবী যে এই স্কুলের শিক্ষকদের তোমাকে পড়ানোর কোনো যোগ্যতা নেই। এখন থেকে আমি তোমাকে পড়াবো। কি অসাধারণ একটা মুহূর্ত। সত্যি, বহু বছর পর, মানে মায়ের মৃত্যুর পর এডিসন যখন তার পুরনো জিনিসপত্র ঘাঁটছিলেন, তখন তিনি সেই আসল চিঠিটি খুঁজে পান। আর এখানেই চমকপ্রদ দিকটি লুকিয়ে আছে। সেই চিঠির আসল লেখাটা কিন্তু যে কোনো শিশুর ভবিষ্যতের জন্য একটা ডেথ ওয়ারেন্টের মতো ছিল। ডেথ ওয়ারেন্ট মানে ঠিক কি লেখা ছিল তাতে? সেখানে স্কুল কর্তৃপক্ষ খুব স্পষ্ট করে লিখেছিল যে ছোট্ট এডিসন মানসিকভাবে অসুস্থ, বা ইংরেজিতে যাকে বলে অ্যাডাল্ট। আরে বাপরে! হ্যাঁ, আর তাকে স্কুল থেকে চিরতরে বের করে দেওয়া হয়েছে। একটু ভেবে দেখুন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় একটি শিশুকে এরকম তকমা দিয়ে দেওয়া মানে কি? মানে সমাজ থেকে তাকে এক প্রকার একঘরে করে দেওয়া। একদম তাই। সেই মুহূর্তে তার মায়ের ওই তাৎক্ষণিক সিদ্ধান্তটি শুধু একজন মায়ের আবেগ ছিল না, এটি ছিল মনস্তাত্ত্বিক দিক থেকে একটা মাস্টার স্ট্রোক। হ্যাঁ, কারণ এডিসন যখন বহু বছর পর আসল সত্যটি জানতে পারেন, তখন তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, মায়ের প্রেরণাই একজন সাধারণ শিশুকে শতাব্দীর সেরা বিজ্ঞানী করে তুলেছে। ঠিক, এই জায়গাটিতে আমাদের একটু থামা প্রয়োজন, কারণ মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে বিষয়টা কিন্তু অনেকটা ইলেকট্রিক্যাল সার্কিটের মতো মনে হয়। ইলেকট্রিক্যাল সার্কিট মানে কিভাবে? ধরা যাক ওই স্কুল ব্যবস্থা ছোট্ট এডিসনের চারপাশে একটা নেতিবাচক ফিডব্যাক লুপ বা ওপেন সার্কিট তৈরি করে ফেলেছিল, বুঝতে পারছি, যেটা তার আত্মবিশ্বাসকে একেবারে পুড়িয়ে দিতে পারত। কিন্তু তার মা কি করলেন? তিনি সেই প্রাতিষ্ঠানিক নেতিবাচকতাকে পুরোপুরি কেটে দিলেন। হ্যাঁ, কেটে দিয়ে ঘরের ভেতর একটা সম্পূর্ণ নতুন, সুরক্ষিত এবং হাই ভোল্টেজ পজিটিভ সার্কিট
তৈরি করে দিলেন। ঠিক তাই। এটা অনেকটা আমাদের কম্পিউটারে সফটওয়্যার আপডেটের মতো। সমাজ তার মনে সন্দেহের ভাইরাস ঢুকিয়ে দেওয়ার আগেই তার মা তার মস্তিষ্কে আত্মবিশ্বাসের এমন এক শক্তিশালী অ্যান্টিভাইরাস ইনস্টল করে দিয়েছিলেন, যা তাকে আজীবন বাইরের সমস্ত নেতিবাচকতা থেকে রক্ষা করেছে। সাইকোলজির ভাষায় একে আমরা সেলফ ফুলফিলিং প্রফেসি বলতে পারি। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? হ্যাঁ, মানে একটি শিশু যখন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষের কাছ থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে শোনে যে সে বিশেষ কিছু করার ক্ষমতা রাখে, তখন তার মস্তিষ্ক চারপাশের পৃথিবীকে সেই ফিল্টার দিয়ে দেখতে শুরু করে। আচ্ছা, মানে সে নিজেকে আসলেই বিশেষ ভাবতে শুরু করে? একদম। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো তাকে একটা নির্দিষ্ট ছকে ফেলতে চেয়েছিল, কিন্তু সেই ছকটা ভেঙে যাওয়ার কারণেই তো এডিসন নিজের মতো করে চিন্তা করার স্বাধীনতা পেয়েছিলেন। তার মানে তার কাছে শেখার কোনো ধরাবাঁধার নিয়ম ছিল না। ঠিক। আর এই স্বাধীন চিন্তাধারাই পরবর্তীতে তার ল্যাবরেটরি সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়েছিল। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগে। একটু আগেই আমরা 10,000 বার ব্যর্থ হওয়ার কথা বলছিলাম। হ্যাঁ, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পথে। তো এডিসন প্রায় 10,000টি ভিন্ন ভিন্ন পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। মানুষ যখন তার এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে তাকে উপহাস করত, তখন তিনি একটা বিখ্যাত জবাব দিতেন। সেই উক্তিটা যে আমি ব্যর্থ হইনি। হ্যাঁ, তিনি বলতেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। শুনতে তো খুব অনুপ্রেরণামূলক মনে হয়, কিন্তু একটু তলিয়ে দেখলে ব্যাপারটা কি সাংঘাতিক অদ্ভুত নয়? অদ্ভুত বলতে কি বোঝাচ্ছেন? মানে কোনো কাজে 1000 বার ব্যর্থ হওয়ার পরও কি একজন বিজ্ঞানীর উচিত নয় যে তার মূল থিওরি বা পদ্ধতিটা পরিবর্তন করা? সাধারণ যুক্তি তো সেটাই বলে। তাহলে 10,000 বার একই জিনিসের পেছনে পড়ে থাকাটা কি বিজ্ঞানের দৃষ্টিতে নিছক একগুঁয়েমি বা এক ধরনের পাগলামি নয়? বাইরে থেকে দেখলে এটাকে পাগলামি মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু এখানেই তো এডিসন সাধারণ মানুষের চেয়ে আলাদা ছিলেন। কিভাবে? তিনি 10,000 বার একই কাজ করে ব্যর্থ হননি। ও আচ্ছা, মানে তিনি বারবার একই জিনিস করছিলেন না? না, তিনি 10,000টি আলাদা আলাদা উপাদানের ওপর পরীক্ষা চালিয়েছিলেন। এটি কোনো অন্ধজেদ ছিল না, এটি ছিল সায়েন্টিফিক মেথড বা বিজ্ঞানভিত্তিক পদ্ধতির সবচেয়ে বিশুদ্ধ রূপ। মেকানিজমটা একটু ভেঙে বলা যাক। হ্যাঁ, দেখুন, বৈদ্যুতিক বাল্বের কনসেপ্ট কিন্তু এডিসন প্রথম আনেননি। তার আগেও অনেকেই চেষ্টা করেছিলেন আলো জ্বালানোর। তাহলে সমস্যাটা কোথায় আটকে ছিল? মূল সমস্যাটা ছিল ফিলামেন্ট নিয়ে, মানে বাল্বের ভেতরের ওই সরু তারটি, যা বিদ্যুতের সংস্পর্শে এলে জ্বলে উঠবে কিন্তু গলে যাবে না। আচ্ছা। তো এডিসনের মূল কাজ ছিল এমন একটা উপাদান খুঁজে বের করা যা ঘন্টার পর ঘন্টা টিকে থাকবে, পুড়ে ছাই হয়ে যাবে না। তার মানে তিনি কোনো একটি নির্দিষ্ট উপাদান কাজ করছে না দেখে হতাশ হচ্ছিলেন না? একদমই না। তিনি শুধু একটা তালিকা ধরে একটার পর একটা অপশন বাদ দিচ্ছিলেন। ঠিক তাই। এটি ছিল একটি বিশাল এলিমিনেশন প্রসেস। তিনি এবং তার দল পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে 6,000-এরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদ পরীক্ষা করেছিলেন। 6,000? হ্যাঁ, শুধু কি তাই, সুতো, লিনেন, কাঠ, এমনকি মানুষের দাড়ির চুল পর্যন্ত ফিলামেন্ট হিসেবে ব্যবহার করে দেখা হয়েছিল। আরে বাপরে, মানুষের দাড়ির চুল! হ্যাঁ, মানে তিনি কোনো সম্ভাবনাই বাদ দেননি। প্রতিটি উপাদান যখন পুড়ে যেত, তখন তিনি বুঝতে পারতেন যে এই নির্দিষ্ট রাসায়নিক গঠনটি কাজ করবে না। তার মানে প্রতিটি ব্যর্থতা তাকে একটা নতুন ডেটা পয়েন্ট দিচ্ছিল। একদম নিখুঁত বলেছেন। শেষ পর্যন্ত তিনি জাপানি বাঁশের কার্বনাইজড বা অঙ্গারভূত ফাইবার ব্যবহার করে সফল হন, যেটা প্রায় 1200 ঘন্টা একটানা জ্বলতে পারত, তাই না? হ্যাঁ, এই যে পদ্ধতিগতভাবে একটার পর একটা সম্ভাবনা বাতিল করে সঠিক সমাধানের দিকে এগিয়ে যাওয়া, এটা মোটেও একগুঁয়েমি নয়। বরং এটি হলো চরম ধৈর্যের সাথে একটা নিখুঁত ডেটা অ্যানালিসিস। ঠিক তাই। আর এই ধৈর্য এবং এলিমিনেশন প্রসেস যে শুধু আলোর জগতেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। না, একেবারেই না। তার আবিষ্কারের তালিকা দেখলে রীতিমতো মাথা ঘুরে যায়। তিনি যদি শুধু বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে থেমে যেতেন, তাহলেও কিন্তু ইতিহাসে তার জায়গা পাকা ছিল। অবশ্যই। কিন্তু তিনি ফোনোগ্রাফ আবিষ্কার করেছিলেন, যা ছিল শব্দ রেকর্ড করার প্রথম যন্ত্র। এরপর মোশন পিকচার ক্যামেরা, যা আজকের আধুনিক সিনেমা জগতের ভিত্তি। পাশাপাশি তিনি টেলিগ্রাফ ব্যবস্থার ব্যাপক আধুনিকায়ন করেছিলেন এবং স্টোরেজ ব্যাটারি নিয়েও কাজ করেছিলেন, যার মূলনীতি কিন্তু আজও ব্যবহৃত হয়। হ্যাঁ, মানে বড় ক্যানভাসে যদি দেখি, এই আবিষ্কারগুলোর মেকানিজম দেখলে তার চিন্তার গভীরতাটা আরও পরিষ্কার হয়। ঠিক।
তিনি শুধু বিচ্ছিন্ন কিছু যন্ত্র বানাননি, তিনি একটা আবিষ্কারের জ্ঞানকে অন্য একটা সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারতেন। আন্তঃসম্পর্ক বা ইন্টারকানেক্টেডনেস, তাই তো? হ্যাঁ, যেমন ফোনোগ্রাফের কথাই ধরুন, কিভাবে তিনি শব্দ রেকর্ড করার কথা ভাবলেন। সেটাই তো বড় প্রশ্ন। তিনি যখন টেলিগ্রাফ নিয়ে কাজ করছিলেন তখন খেয়াল করেন যে টেলিগ্রাফের পাঞ্চ করা কাগজ যখন দ্রুত গতিতে মেশিনের ভেতর দিয়ে যায় তখন সেটা থেকে এক ধরনের শব্দ বা কম্পন তৈরি হয়। আচ্ছা। এই সাধারণ পর্যবেক্ষণ থেকেই তিনি ভাবলেন মানুষের কণ্ঠস্বরের কম্পনকেও যদি কোনোভাবে একটি ডায়াফ্রাম বা পর্দার মাধ্যমে সূচের সাহায্যে টিন ফয়েলের উপর দাগ কেটে ধরে রাখা যায় তবে কেমন হয়। আটকে রাখার উপায় বের করে ফেললেন। ঠিক তাই। তিনি সময়কে এবং শব্দের স্মৃতিকে আক্ষরিক অর্থে ফ্রেমবন্দি করে ফেললেন। আবার মোশন পিকচার ক্যামেরার মাধ্যমে তিনি দৃশ্যমান সময়কেও ধরে রাখলেন। হ্যাঁ, একটু ভেবে দেখলে ব্যাপারটা কত বিশাল। তিনি বলতে গেলে আমাদের আধুনিক ছুটির দিনগুলোই আবিষ্কার করে ফেলেছেন। একদম ঠিক বলেছেন। মানে সিনেমা এবং মিউজিক রেকর্ডিং ছাড়া আজকের বিনোদন জগৎ কি আদৌ কল্পনা করা যায়? একেবারেই না। ব্যাপারটা অনেকটা এমন যে কেউ একজন সবেমাত্র ইন্টারনেট আবিষ্কার করলেন, আর মানুষ সেটা বুঝে ওঠার আগেই সেই একই ব্যক্তি ইন্টারনেট স্ট্রিমিং বা নেটফ্লিক্সের কনসেপ্টও আবিষ্কার করে ফেললেন। দারুণ একটা উপমা দিয়েছেন। এই আন্তঃসম্পর্কটাই ছিল এডিসনের সবচেয়ে বড় শক্তি। তিনি শুধু একটা পণ্য বা প্রোডাক্ট তৈরি করতেন না, তাহলে তিনি পুরো ইকোসিস্টেম বা পরিবেশটা তৈরি করতেন। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল তার বৈদ্যুতিক আলোর আবিষ্কার। হ্যাঁ, শুধু একটি ভালো ফিলামেন্টওয়ালা বাল্ব তৈরি করাই তো আর যথেষ্ট ছিল না। একদমই না। একটা বাল্ব তো আর হাওয়ায় জ্বলবে না, তাই না? ঠিক। বাল্ব আবিষ্কার করাটা গল্পের মাত্র অর্ধেক ছিল। আসল ম্যাজিকটা তো শুরু হলো যখন তিনি এই আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চিন্তা করলেন। হ্যাঁ, আর বাল্বটাকে জ্বালানোর জন্য দরকার ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আর সে যুগে এর কোনো অবকাঠামোই ছিল না। পুরোটাই তো শূন্য থেকে তৈরি করতে হয়েছিল তাকে। হ্যাঁ, এডিসনকে পুরো সিস্টেমটা উদ্ভাবন করতে হয়েছিল। তাকে এমন জেনারেটর বা ডায়নামো ডিজাইন করতে হয়েছিল যা বিশাল পরিসরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আর সেই বিদ্যুৎ তো আবার মানুষের ঘর পর্যন্ত নিতে হবে। ঠিক, সেটার জন্য রাস্তার নিচে তার বিছানোর নিরাপদ ব্যবস্থা, বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য সুইচ, ভোল্টেজ রেগুলেটর। আর মানুষ কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে তা মাপার জন্য বৈদ্যুতিক মিটারও তো দরকার ছিল। একদম, এই সবকিছু তাকে আবিষ্কার করতে হয়েছিল। 1882 সালে নিউ ইয়র্কের পার্ল স্ট্রিটে তিনি যে প্রথম কমার্শিয়াল পাওয়ার স্টেশনটি স্থাপন করেন, সেটি শুধু একটি পাওয়ার প্ল্যান্ট ছিল না, সেটি ছিল আধুনিক ইউটিলিটি কোম্পানির একদম প্রথম ব্লুপ্রিন্ট। এই গ্রিড সিস্টেম বা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সামাজিক প্রভাব নিয়ে চিন্তা করলে গায়ের লোম খাড়া হয়ে যায়। প্রভাবটা আসলেই অকল্পনীয় ছিল। মানবজাতির হাজার হাজার বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের পুরো জীবনযাত্রা তো সূর্যের আলোর ওপর নির্ভরশীল ছিল। হ্যাঁ, আমাদের সার্কাডিয়ান রিদম প্রকৃতির সাথে একেবারে বাধা ছিল। সূর্য উঠলে কাজ শুরু হতো, আর সূর্য ডুবলে মানুষ ঘুমিয়ে পড়ত। কিন্তু এডিসনের তৈরি করা এই বৈদ্যুতিক আলো আর পাওয়ার গ্রিড কি তবে মানবজাতির সে হাজার বছরের রুটিনটাকে ভেঙে চুরমার করে দিল না? শুধু ভেঙে চুরমার করেনি, এটি অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাকে একেবারে নতুন করে লিখেছিল। মানে নাইট শিফট বা রাতের পালার কাজের শুরুটা। ঠিক তাই। যখন কারখানায় রাতের বেলাতেও দিনের মতো পরিষ্কার আলো পাওয়ার ব্যবস্থা হলো, তখন উৎপাদন ব্যবস্থা আর দিনের আলোর ওপর নির্ভরশীল থাকল না। মানুষ 24 ঘন্টা কাজ করার সুযোগ পেল। হ্যাঁ, যার ফলে শিল্পায়নের গতি বহুগুণ বেড়ে গেল। এবং শুধু কলকারখানা নয়, আধুনিক শহরগুলোর চেহারাও তো পাল্টে গেল। একদম। অন্ধকার মানেই একসময় ছিল ভয়ের জায়গা, অপরাধের জায়গা। কিন্তু বৈদ্যুতিক আলো রাস্তাঘাটকে নিরাপদ করল। রাতের বেলাতেও থিয়েটার, রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্রগুলো মানুষের পদচারণায় মুখরিত হতে শুরু করল। হ্যাঁ, আজকের দিনে আমরা যে কখনো না ঘুমানো, কোলাহলপূর্ণ, আলো ঝলমলে শহরগুলো দেখি, তা সে নিউ ইয়র্ক হোক বা টোকিও, তার জন্ম তো আসলে ওই পার্ল স্ট্রিট স্টেশনের হাত ধরেই। আক্ষরিক অর্থেই তাই। তিনি কেবল প্রযুক্তিগত আবিষ্কার করেননি, তিনি মানুষের সময়কে সম্প্রসারিত করেছিলেন। মানুষের কাছে দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল। আর এই সব কিছু সম্ভব হয়েছিল কারণ তিনি 10,000 বার ব্যর্থ হওয়ার পরও মনে করেছিলেন যে আরও একটা নতুন উপাদান পরীক্ষা করে দেখা যেতে পারে। ঠিক, মেধা হয়তো তাকে প্রথম ধারণাটি দিয়েছিল, কিন্তু সেই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে অমানুষিক পরিশ্রম প্রয়োজন ছিল, আর ওই যে সিস্টেম্যাটিক ডেটা অ্যানালিসিস, সেটাই তাকে বাকি সবার চেয়ে আলাদা করেছে।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল নির্যাসটুকু বের করে আনি, মেধা বনাম পরিশ্রমের তর্কে আসলে জয়ই কে? এটা খুব পরিষ্কার। এডিসনের গল্প আমাদের এটাই দেখিয়ে দেয় যে জন্মগত প্রতিভা হয়তো একটা ভালো শুরু দিতে পারে, কিন্তু অধ্যবসায় ছাড়া সেই মেধা অকেজো। হ্যাঁ, প্রতিকূলতাকে ডেটা হিসেবে দেখার মানসিকতা থাকতে হবে। যে কোনো সমস্যার সমাধান তো আর অট্টধাক্কায় আসে না। হাজারটা ভুল রাস্তাকে যৌক্তিকভাবে বাতিল করার মাধ্যমেই সঠিক রাস্তায় পৌঁছানো যায়। এবং একই সাথে এটাও মনে রাখতে হবে যে নিজের উপর বিশ্বাসটা কত জরুরি। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চারপাশের মানুষ বা সমাজ যখন কাউকে অযোগ্য বা ব্যর্থ তকমা দিয়ে দেয়, তখন সেই নেতিবাচকতাকে গ্রহণ না করে নিজের ভেতরের সম্ভাবনাকে আঁকড়ে ধরে রাখা দেয় সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। একদম। অ্যাডিসনের মায়ের সেই ছোট্ট মিথ্যা কথাটি যদি তার ভেতরে সেই বিশ্বাসের জন্ম না দিত, হয়তো পৃথিবী আজ এই আধুনিক চেহারায় পৌঁছাতে পারত না। সত্যি, এই আত্মবিশ্বাস এবং বাইরের পৃথিবীর নেতিবাচকতাকে ব্লক করে দেওয়ার প্রসঙ্গ ধরে আমার মাথায় একটা সম্পূর্ণ নতুন চিন্তার উদ্রেক হচ্ছে, কি সেটা? যা আমাদের আজকের এই দীর্ঘ আলোচনার শেষে হয়তো একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দিতে পারে। আমরা জানি যে ছোটবেলার একটি অসুস্থতার কারণে এডিসন কানে বেশ কম শুনতেন। হ্যাঁ, তিনি তো প্রায় বধির ছিলেন বললেই চলে। এতক্ষণ আমরা 10,000 বার ব্যর্থ হওয়া এবং চারপাশের মানুষের উপহাসের কথা বলছিলাম। মানুষ তাকে পাগল বলেছে, তার বিনিয়োগকারীরা হতাশ হয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই কানে কম শোনার বিষয়টি কি তার জন্য এক ধরনের আশীর্বাদ ছিল না? বাহ, এটা একটা চমৎকার মনস্তাত্ত্বিক পয়েন্ট। তাই না? হ্যাঁ, বাইরের পৃথিবীর কোলাহল, সমালোচকের উপহাস বা অন্যদের সন্দেহ, এই সবকিছু থেকে তার মস্তিষ্ক তো প্রাকৃতিকভাবেই কিছুটা বিচ্ছিন্ন ছিল। ঠিক তাই। যখন চারপাশের পৃথিবী আপনাকে বলছে, থামো, তুমি পারবে না, তখন যদি আপনি আক্ষরিক অর্থে সেই কথাগুলো শুনতে না পান, তবে আপনার মনোযোগ ভাঙবে কে? একদম নিখুঁত একটা ভাবনা। হয়তো তার সেই শারীরিক সীমাবদ্ধতাই তাকে ল্যাবরেটরির নীরবতায় ঘণ্টার পর ঘণ্টা ডুবে থাকতে সাহায্য করেছিল। সমাজ যখন আমাদের মনে সন্দেহের বীজ বপন করতে চায়, তখন বাইরের জগতের নেতিবাচক কোলাহল এড়িয়ে যাওয়া বা রূপক অর্থে কিছুটা বধির হয়ে যাওয়াই হয়তো আমাদের ভেতরের অদম্য জেদকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কৌশল। মায়ের তৈরি করে দেওয়া সেই পজিটিভ সার্কিটটা এভাবেই সুরক্ষিত ছিল। হ্যাঁ, হয়তো তার এই শারীরিক সীমাবদ্ধতা সেই সার্কিটকে বাইরের সব রকম নয়েজ বা ব্যাঘাত থেকে আজীবন সুরক্ষিত রেখেছিল। অসাধারণ একটা উপসংহার। এই ভাবনাটাই আজ আমাদের সবার চিন্তার জন্য রেখে গেলাম। চারপাশের নেতিবাচক কোলাহল থেকে আমরা নিজেদের কতটা বধির রাখতে পারছি, হয়তো সেটাই নির্ধারণ করবে আমাদের আগামী দিনের সাফল্য।